সংবাদপত্রে নিজ নামে কিছু লেখা অত্যন্ত রিস্কি ব্যাপার ছিল। আপনারা শুনেছেন একটু আগে, তিনি লিখতেন লুব্ধক নামে। লুব্ধক কিন্তু একটি মহাজাগতিক নক্ষত্রের নাম, এবং বলা হয়ে থাকে যে আউটার স্পেসে, এই সৌরজগতে যত তারা রয়েছে তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল যে তারকাটি, তার নাম হচ্ছে লুব্ধক। সেই নামটি তিনি বেছে নিয়েছিলেন, অথবা হয়তো কেউ বা তাকে প্রস্তাব করেছিলেন, সেই সত্যটি আমার জানা নেই। প্রশ্নটি সেখানে নয়, প্রশ্নটি হচ্ছে লুব্ধক নামটি নেবার যে একটা চ্যালেঞ্জ, সেটাই হচ্ছে বড়। সেই চ্যালেঞ্জটি কিন্তু আখতারুল আলম গ্রহণ করেছিলেন, সাহসিকতার সঙ্গে গ্রহণ করেছিলেন, সঠিকভাবে। এটাই হচ্ছে বড় কথা। আমরা আলোচনায় শুনেছি কিছুক্ষণ আগে এই প্রসঙ্গে আরও অনেকেই ছদ্মনামে লিখতেন। এটা বলা হতো ছদ্মনাম। যেমন খন্দকার আব্দুল হামিদের কথা বলা হয়েছে, তিনি স্পষ্ট ভাষী নামে লিখতেন। আমরা ছোটবেলায় আরেকটি নাম আমরা অনেক শুনেছি, সে নামটি ছিল বিমল রায়, ভীমরুল নামে লিখতেন। আজকের নতুন প্রজন্ম হয়তো সেগুলো জানে না। এরকম আরও অনেক উদাহরণ আমি দিতে পারবো, সেই বিস্তৃত ব্যাখ্যায় আমি যাব না, মূল বক্তব্যে আমি ফিরে আসব। রংপুরের মিঠাপুকুর, 1939 সাল, এই লুব্ধক নক্ষত্রের জন্ম হয়েছিল একটি অজপাড়াগায়। পরবর্তী জীবনে তিনি প্রমাণ করেছিলেন সেই অজপাড়াগায়ের সেই সন্তান তিনি শুধু সংবাদপত্র জগতে নয়, তিনি ডিপ্লোমেসির জগতেও তিনি একটি তারকা হয়ে উঠেছিলেন। লেখাপড়া করেছিলেন সেই গ্রামেই, কিন্তু প্রথমে প্রাথমিক বিদ্যালয়, নামটি ছিল বলদীপুকুর প্রাইমারি স্কুল। পরবর্তীতে রানীপুকুর হাই স্কুল এবং রংপুর কারমাইকেল কলেজ। পরে চলে এসেছিলেন রাজধানী ঢাকায়, এবং এটা ভাবলে অবাকই লাগে, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জার্নালিজম ডিপার্টমেন্ট খোলা হয়েছিল, সেই ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। অর্থাৎ তিনি প্রথম থেকেই এই পেশাকে তিনি আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন, এবং এই যে বাংলাদেশি যে সাংবাদিক যারা গড়ে উঠেছেন, তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটা প্রসেসের ভেতর দিয়ে, একটি ট্রেনিংয়ের ভেতর দিয়ে যারা গড়ে উঠেছিলেন, তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম। প্রথমে ছিলেন তিনি একটি পত্রিকার সঙ্গে সংযুক্ত। আজকের প্রেক্ষিতে সেই পত্রিকাটির নামটি বলতে গেলে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু তখনকার দিনে এই পত্রিকাটি ছিল কিন্তু একটি, আমি আমাদের প্রফেসর মাহবুবুল্লাহ সাহেবের সামনেই বলছি, কোন আঙ্গিকে বলছি, সঠিক হচ্ছে কি ব্যাঠিক হচ্ছে জানি না, কিন্তু এমন একটি সময় ছিল আজাদ পত্রিকাও কিন্তু একটি মুক্তির পত্রিকা হিসেবেই বিবেচিত। পরবর্তীকালে হয়তো আমি এটা স্বীকার করি, পরবর্তীকালে হয়তো সেই পত্রিকাটির বিবর্তন হয়েছিল,
এবং সেই আজাদ পত্রিকার 60-এর দশকে তখন তার কার্যকাল শুরু করেছিলেন আখতারুল আলম, এবং সেখান থেকে তিনি চলে যান মাসিক মোহাম্মদী পত্রিকা, ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী যাত্রাপথ অনেক কঠিন, অনেক দুরূহ, ঘাত ও প্রতিঘাতের ভিতর দিয়ে তাকে অগ্রসর হতে হয়েছে। এখানে খোলাখুলি কথা বলি, একসময় তিনি পয়গাম পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছিলেন। পয়গাম পত্রিকার আদ্যপান্ত আমি এখানে আলোক করব না, যারা বাংলাদেশের রাজনীতির ইতিহাস জানেন তারা অবহিত রয়েছেন। আনন্দের কথা হচ্ছে এই, সেই পয়গাম পত্রিকার সঙ্গে কিন্তু তার বরাবরই হয়নি, সেটাই হচ্ছে, এবং তিনি পরবর্তীতে আজাদে ফিরে এসেছেন। একজন বক্তা বলেছেন, আমি সেটা দ্বিরুক্তি করছি, কারণ দ্বিরুক্তি যদিও রেকমেন্ডেড নয়, তারপরেও দ্বিরুক্তি করছি এই কারণে যে দ্বিরুক্তি করা প্রয়োজন হয় অনেক সময়। তিনি ছিলেন একজন প্রতিবাদী মানুষ। 1971 সালে পাক হানাদার বাহিনী যখন তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপরে 26শে মার্চের কালো রাতে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, তখন অনেকেই প্রতিবাদ করেছিলেন, অনেকে প্রতিবাদের সাহস দেখাতে পারেননি। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তখন সেই স্বাধীনতার শক্তির পক্ষে দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন এই আখতারুল আলম, যে কারণে তাকে তখন ক্যান্টনমেন্টে বন্দি করা হয়েছিল। কাজে তার যে চরিত্র, সেই চরিত্র কিন্তু কোনোদিন কেউ বলতে পারবে না সেটা আপোষকামী চরিত্র ছিল। সাংবাদিকদের নিয়ে অনেক আলোচনা হয়, অনেক বিখ্যাত সাংবাদিকদের নিয়ে তাদের জীবনের বিভিন্ন সময়ের ভূমিকা নিয়ে অনেক কথা আলোচিত হয়, কিন্তু আখতারুল আলম কিন্তু ছিলেন স্বাধীনতার পক্ষের শক্তি। এবং আমি বিশ্বাস করি তিনি স্বাধীনতার পক্ষে গিয়েছিলেন কি কারণে? প্রতিবাদের কারণে, অন্যায়কে প্রতিবাদ করেছিলেন। পরবর্তীতে তিনি তার কর্মজীবনে ইত্তেফাক পত্রিকার সঙ্গে সংযুক্ত হন উপদেষ্টা সম্পাদক হিসেবে, এবং তার সাংবাদিকতা এক অবিস্মরণীয় পর্যায়ে এবং প্রাজ্ঞ পর্যায়ে উপনীত হয়।